জনপ্রিয় রূপালী গিটার নীরব আজ, কিন্তু তার সুর এখনো ভেসে বেড়ায় বাতাসে গানের মতো। তাঁর এই করুণ সুর আজও প্রতিধ্বনি। বাস্তবতাকে তিনি চিনিয়েছিলেন জীবনের উল্টো পিঠের ধূসর রং থেকে। গিটারের প্রতিটি ঝংকারে আজও তাঁর উপস্থিতি অনুভব করে শ্রোতার হৃদয়। প্রিয় দর্শক, আজ 18ই অক্টোবর। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত প্রেমীদের জন্য আজ তীব্র বেদনা ঘেরা একটি দিন, কেননা এই দিনেই বাংলা ব্যান্ড সঙ্গীতের রাজপুত্র তার ভক্ত সকলকে বেদনার নীল রঙে ভাসিয়ে চলে গিয়েছেন দূরে, বহু দূরে। আজকে দিনটি নয়, যখন আমরা সঙ্গীত শুনি, ব্যান্ড সঙ্গীত শুনি, সেই প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তে একজন আয়ুব বাচ্চু বেঁচে থাকেন আমাদের হৃদয়ে। আজ তার মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি এই মহান প্রাণ, মহান আত্মার প্রতি। তাকে স্মরণে রেখে আজকে তারকা কথনের বিশেষ আয়োজন আমরা সাজিয়েছি। স্মৃতিচারণ করব আমরা, শুনব একজন আয়ুব বাচ্চুকে নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে দুজন বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন। ব্যক্তিগত জীবন, সঙ্গীত জীবন দুক্ষেত্রেই তারা সান্নিধ্য পেয়েছেন আমাদের প্রিয় আয়ুব বাচ্চুর। শুরুতেই আমাদের সাথে আছেন সুরকার, সঙ্গীত পরিচালক এবং জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী নকিব খান, এবং আমাদের সাথে আছেন জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী নাসিম আলী খান। দুজনকে শুভেচ্ছা। আজকে বিশেষ দিন, বিশেষ ক্ষণ। আমি জানি শুরুতে যে অডিও ভিজুয়ালটি আমরা দেখছিলাম, অনেক স্মৃতি ভক্ত সকলের আসলে মনে পড়ে যাবে এই গানগুলোর মধ্য দিয়ে। বিশেষ করে আপনাদের স্মৃতিচারণের জায়গাটা তো একেবারেই ভিন্ন। ব্যক্তিগত সত্তার সাথে মিশে গিয়েছিলেন আপনারা, আবার কর্মক্ষেত্রেও পেয়েছেন তার সান্নিধ্য। আজ থেকে 7 বছর আগে তিনি বিদায় নিয়েছেন আমাদের সকলকে বেদনার রঙে ভাসিয়ে। কিভাবে স্মরণ করছেন একজন আয়ুব বাচ্চুকে আজকের এই দিনে? আসলে বাচ্চু এত তাড়াতাড়ি রূপালী গিটার ফেলে আকাশে উড়াল দিবে, এটা আমরা এখনও কেন জানি ভাবতে পারি না। কারণ বাচ্চু আমাদের মাঝে এমনভাবে ছিল, আমরা একসাথে কাজ করেছি, একসাথে ব্যান্ড করেছি, মিউজিক করেছি। এভাবে আমাদের ছেড়ে যাবে কখনো ভাবতে পারিনি। এখনও মনে হচ্ছে এই তো সেদিন, এবং দেখতে দেখতে 7টি বছর চলে গেল। কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে আসলে কিছুই ভালো লাগছে না। কারণ আমরা খুবই মিস করছি ওকে, প্রত্যেকটা মুহূর্তে মিস করছি। কারণ আমাদের সাথে প্রতিটা মুহূর্তে আমাদের সাথে সে আছে। সত্যিই তাই। নাসিম আলী খান, আপনার কাছে একটু শুনতে চাই। বাচ্চুর সাথে তো আমার বন্ধুত্ব ছিল খুব দৃঢ়, অনেক আগের থেকেই। ইনফ্যাক্ট সোলস ব্যান্ডে ঢোকার আগে, ব্যাক ইন লেট 70s থেকে তার সাথে আমার পরিচয়। তো আমরা থাকতাম আশকাদিয়ে পার, সে থাকতো ইনাদ বাজার, যেতে আসতে বোধহয় 10 মিনিটের রাস্তা। তো প্রায় আমরা একসাথে হতাম, বিকেলে আড্ডা এ করতে করতে মিউজিক তো সবসময় থাকতো, তার একটা গিটার নিয়ে চলে আসতো। আড্ডায় গিটার ছাড়া কখনো আসতো না, কারণ আড্ডা হবে, কিছু গান হবে, এরকম। তো আমার সাথে মিউজিক্যালি তার সাথে দীর্ঘদিন, আমি অনেক দিন, আমার তো স্মরণীয় ব্যাপারটা বলি, আমি কিন্তু ইংরেজি গান গেতাম, আমি বাংলা গান গাইতে পারতাম না। ইনফ্যাক্ট সোলসে আমি ইংরেজি গায়ক হিসাবে কিন্তু জয়েন করি। তো একসময় ইচ্ছা হলো যে নিজের মাতৃভাষায় গান গাইতে হবে, এটা আগ্রহ তো হবে না। তো প্রমাণ করতে হলো আমাকে যে আমি বাংলা গান গাইতে পারি। আর এইটা কিন্তু আয়ুব বাচ্চুর জন্য হলো। তা আমি বাচ্চুকে বললাম যে আমি একটা সোলো অ্যালবাম বের করবো, সব বাংলা, টোটাল মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট তোমার করতে হবে। কিছু গান আমার সুর করা অলরেডি আছে, আর কিছু তোমার গান সুর করি। অ্যান্ড একসাথে করলাম, হয়ে গেল গানটা। অ্যালবামটা হয় যতীন স্যারের ক্লাসে, পথে যেতে যেতে, অগোছালো গানে দেখা গেল যে 60 to 70% হিট হয়ে গেল। অ্যান্ড আমি প্রতিষ্ঠিত হলাম বাংলা গানের এরিনাতে। তো এই স্মৃতিগুলো আমার সবসময় থেকে যায়। আর এছাড়া
ও যখন ব্যান্ড ছেড়ে চলে যায় তখন কিন্তু আমরা বন্ধুত্ব রাখি, কারণ আমি প্রায় আড্ডা মারতাম তার স্টুডিওতে যে এবি কিচেনে। মজার কথা হলো আমার শ্বশুরবাড়ি কিন্তু ঠিক ওর অপোজিটে, রাজশাহী হাউস। সো যখনই যেতাম ফোন করতে, তুই এসছিস, চল একসাথে বসি। সো তার সাথে আমার স্মৃতির ব্যাপারটা অবশ্যই দুঃখ লাগে, মিস করি, তবে তার এত গান রেখে গেছে, এত স্মৃতি রেখে গেছে, এটাই কিন্তু আমাদের শান্তি দেয়। সত্যি তাই। আপনারা দুজনেই কিন্তু চট্টগ্রামের অধিবাসী এবং চট্টগ্রাম শহরে এখন আমরা দেখি বিশাল আকৃতির একটা রূপালী গিটার রাখা রয়েছে। যখন যান সেই রূপালী গিটারের সামনে দিয়ে, তখন আপনাদের অভিব্যক্তি কেমন হয়? নকিব খানের কাছে একটু শুনবো। আসলে শুধু চট্টগ্রামের না, আমরা কিন্তু একই ব্যান্ডে ছিলাম, সোলসে ছিলাম তিনজনই, আমি, নাসিম, বাচ্চু। এবং যখন ওই গিটারটা চোখে পড়ে, আমার সত্যিকার তো আমার চোখে পানি চলে আসে। আমি নিজেকে সংবরণ করতে পারি না, কারণ এত আপন ছিল আমাদের, এত ক্লোজ ছিলাম আমরা। কারণ বাচ্চু আসলে সোলসে যখন জয়েন করে তার আগে আমার তেমন একটা পরিচয় ছিল না, খুব একটা পরিচয় ছিল না। বাট নাসিমদের ফ্রেন্ড ছিল, আমার ছোটো ভাই পিলুর ওদের ফ্রেন্ড ছিল, বাট আমার সাথে অত ঘনিষ্ঠতা ছিল না। কিন্তু যখন আমাদের সোলসে লিড গিটারিস্ট যিনি ছিলেন উনি দেশে বিদেশে চলে যান, তখনই আমাদের শূন্যতা হয়, একজন লিড গিটারিস্ট দরকার ছিল। তো আমরা খুঁজতে থাকলাম কাকে নেওয়া যায়। তখন একদিন একটা বিয়ের অনুষ্ঠানে, একটা গায়ে হলুদ অনুষ্ঠানে একটা ব্যান্ড বাজাচ্ছিল, তখন তার মধ্যে বাচ্চু ছিল, গিটার বাজাচ্ছিল। তো ওর বাজনা দেখে আমার খুব পছন্দ হলো। তো বললাম যে আমরা চলো আসো আমাদের প্র্যাকটিসে, একদিন আমরা রিহার্সেল করি, আমরা জ্যাম করি। তো খুব মহা খুশি যে সোলসে আমাদের সাথে জ্যাম করতে আসবে। তখন তো সোলস অনেক বেশ নাম করা তখন চট্টগ্রামে। সো আসলো আমরা জ্যাম করলাম, সবার পছন্দ হলো। তারপরে বললাম যে হ্যাঁ তুমি নেক্সট ইতে আমাদের সাথে বাজাও। এটা 1980 সনের কথা বলছি আমি। সো সেই থেকে, তার আগে থেকে অবশ্য পরিচয় ছিল, বাট সেই থেকে একেবারে ব্যান্ডে একসাথে বাজানো, একসাথে কাজ করা, অনেক স্মৃতি, অনেক। তখন আমার ওই সেই রূপালী গিটারটা যখন আমি দেখি প্রবর্তকের মোড়ে, আমার আসলে সত্যি করে কান্না পায়। মানে আমি কেন জানি ওটাকে ঠিক গ্রহণ করতে পারি না। এটা কেন এইভাবে থাকবে, কেন এইখানে আজকে কেন বাচ্চুর জন্য এটা দিতে হলো, সো এটা আসলে মানতে পারি না। কিন্তু তারপরেও একটা জিনিস আমি ধন্যবাদ জানাবো যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে, যারা এই কাজটি করেছে। এটা কিন্তু একটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি বলবো, যে একটা ব্যান্ড মিউজিক যারা করে, এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি, বড় স্বীকৃতি। সো তাদেরকে থ্যাঙ্কস, বাট খুবই খুবই কষ্ট লাগে আসলে। নাসিম আলী খান কি বলবেন এই বিষয়ে? আমার তো দুঃখ তো অবশ্যই হয়, তবে একটা শান্তি হয়। এই তৃপ্তিটা এই জন্যে যে রেকগনাইজড হয়েছে, সবাই রেকগনাইজ করেছে, সিটি কর্পোরেশন থেকে তার রূপালী গিটারটা রেখেছে, এটাতে তো বিশাল প্রাপ্তি। এটা শুধু আয়ুব বাচ্চুর না, এটা আমি বলবো ব্যান্ড মিউজিকের প্রাপ্তি। কারণ আমরা যখন মিউজিক শুরু করছি, ব্যান্ড মিউজিক শুরু করলাম, তখন কিন্তু একটা অনীহা ছিল আমাদের প্রতি। এই ইন্টেলেকচুয়াল জগৎ কিন্তু অনেক রকমের কথা বলতো, এটা অপসংস্কৃতি, এটা ওইটা, আমাদের অনেক করে বোঝাতে হতো, লজিক দিতে হতো যে সংস্কৃতি কী জিনিস। এটা হচ্ছে জীবনযাত্রা যে প্রতিচ্ছবিটাই হচ্ছে সংস্কৃতি। আর আমাদের যখন আমাদের ওই সময়টা, তখন কিন্তু গ্লোবাল একটা জোয়ার এসছিল, রেভলিউশন ছিল। 60s কিন্তু রক রেভলিউশন, সবাই ফ্লাওয়ার চাইল্ড মুভমেন্ট। এই আমি বলি ভিয়েতনামের যে ওয়ার, এটার এগেনস্টে রক মিউজিশিয়ানসরা, পপ মিউজিশিয়ান, তারা কিন্তু প্রতিবাদ করেছে খুব স্ট্রংলি, গানের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে। সো ওই একটা জোয়ার ছিল। ওই সময় বাংলাদেশে আমরা যখন করতে যাই, তখন আমাদের বিরুদ্ধে কথা ওঠে। তো ওই সময়ের আর এখন সময়ের পার্থক্যটা কি? প্রশাসনই কিন্তু আমাদের গিটার রেখে দিচ্ছে, তো স্বীকৃতি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এইটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্ত। দুঃখ যেমন লাগে, শান্তি এরকম লাগে। সত্যি তাই। বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে এক অভিনব আসলে পরিবর্তন ছিল এই যে ব্যান্ড মিউজিককে সকলের কাছে পরিচিত করা। প্রত্যেকটি গান গলিতে গলিতে, দোকানে, মোড়ে প্রত্যেকটি মানুষ গাইছে। এটা অভূতপূর্ব একটা পরিবর্তন, সত্যি তাই। ব্যান্ড সঙ্গীতের জায়গা যেহেতু আসলো, ব্যান্ড সঙ্গীত নিয়ে কিন্তু আয়ুব বাচ্চুর একটি স্বপ্ন ছিল, তিনি স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নের পথে ঠিক আমরা কতটুকু এগোচ্ছি বলে মনে হয় নকিব খান?
আইয়ুব বাচ্চুর স্বপ্ন ছিল, মানে ওর অনেক অনেক স্বপ্ন ছিল, কারণ আমরা প্রায় শেয়ার করতাম, অনেক ধরনের কথা বলতাম। এবং একটা সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু চ্যানেল আই কিছুটা পালন করেছে আমি বলবো, কারণ চ্যানেল আইকে ধন্যবাদ। এমন একটা প্রতি বছর একদিন ব্যান্ড মিউজিকের জন্য ডেডিকেট করা, সো এটা কিন্তু চ্যানেল আই শুরু করেছে। এবং এটাই আমি ধন্যবাদ দেবো চ্যানেল আইকে যে অন্তত শুরু করেছে ওনারা, বাচ্চার এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য একটা চেষ্টা উদ্যোগ নিয়েছেন। কাজেই আমি বলবো যে কতটুকু হয়েছে আমি বলবো না, বাট শুরুটা তো হয়েছে। এবং বাচ্চুর যে স্বপ্নটা সেটা কিন্তু সবার স্বপ্ন, শুধু বাচ্চুর একার না। যারা হোল ব্যান্ড ইন্ডাস্ট্রি, যারা ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি যারা আছেন, ব্যান্ড ফ্র্যাটার্নিটি যারা আছেন, সবার কিন্তু একটাই স্বপ্ন যে বাংলাদেশে ব্যান্ড মিউজিকটাকে স্টাবলিশড করতে হবে এবং মানুষের হৃদয়ে যেভাবে জায়গা করে নিয়েছে সেটা কিন্তু স্টাবলিশ করতে হবে, স্থায়ী হতে হবে। সেই জন্য সবার ভূমিকা দরকার, নট অনলি মিডিয়া, নট অনলি মিউজিশিয়ানস, সবার ভূমিকা দরকার। এবং সেটাই আমার মনে হয় যে এখন আমরা চেষ্টা করছি এবং আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, সেটা আমি অস্বীকার করব না, বাট আমার মনে হয় আরও বেশি দরকার। আর সেই জায়গায় যদি বর্তমান পৃথিবীর কথা বলি, ডিজিটালাইজেশনের এই যুগে আসলে সঙ্গীত খুব সহজলভ্য সকলের কাছে, সকলে যে কোনো দেশের যে কোনো মানে কোনো সীমা পরিসীমা আসলে নেই সঙ্গীতের। সেই জায়গায় তো আসলে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের একটা আরেকটা পরিবর্তন আসলে দরকার। তো আইয়ুব বাচ্চু যে স্বপ্নটি আসলে ব্যান্ড সঙ্গীতের জন্য দেখেছিলেন, এখন এই বর্তমান সময়ের প্রেক্ষিতে তা কতটুকু যথাযথ বলে মনে হয়? পরিপূর্ণ হয়নি, অনেকটা আগিয়েছে, অবশ্যই অনেকটা আগিয়েছে। এখন তো আমরা স্বীকৃতি পাচ্ছি, কর্পোরেট কোম্পানি যারা আছে তারাও স্পন্সর করছে ব্যান্ড মিউজিক, মানে মিউজিক স্পন্সর করছে। বেসিক্যালি ব্যান্ড মিউজিকে আমি বলতে হবে, কারণ ব্যান্ড মিউজিক এই কথাটা কিন্তু পৃথিবীতে শুধু একমাত্র বাংলাদেশে আছে, উইচ ইজ ব্যান্ড মিউজিক। এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের আমি এটা কৃতিত্ব দিই। যেই বাংলাদেশ টেলিভিশন আমাদের গান গাইতে দিত না, প্রথমে প্রমাণ করতে হতো যে আমরা করতে পারি, সেই বাংলাদেশ টেলিভিশন কিন্তু ব্যান্ড মিউজিক নামে একটা শুরু করে, প্রোগ্রাম শুরু করে। সো দ্যাট ওয়াজ আমাদের প্রথম এখন যেখানে দাঁড়িয়েছে, দেখুন পৃথিবীতে অনেক কথা কবিরা বলে, অনেকে বলে, সাংবাদিক বলে, প্রতিবাদ যারা করে তারা বলে, কিন্তু মিউজিকের মাধ্যমে যখন কথাগুলো বেরিয়ে যায় তখন কিন্তু ওটার তীব্রতা অনেক বেড়ে যায়। ইট হিটস হোম। যেমন আই রিমেম্বার, আমি প্রেমের গানের সাথে সবসময় আমি কিন্তু চেষ্টা করেছি মানুষের গান গাওয়া। যেমন আণবিক আঘাতে একটা গান আছে যেটা হিরোশিমা কাঁদে বিপন্ন নাগাসাকি, এটা আমাদের সোলসকে বেরি করেছি কিন্তু আর্লি 80s-এ। এটা হচ্ছে অ্যান্টি নিকুলার তখন। তো এরপরে এখন যেটা দাঁড়িয়েছে, এখন তো প্রতিবাদ আমাদের আরও বেশি করা উচিত, কারণ এখন যে অ্যাট্রসিটি হচ্ছে পুরো দুনিয়াতে, যেটা হচ্ছে, যেটা আমরা তো সবাই জানি, নাম না নেওয়া দরকার, উই নো কোথায় কী হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের গান গেতে হওয়া উচিত। তো এখন ইন্টারন্যাশনাল ফোরামে যেতে হলে আমাদের পরিচিতি ওই রকম হতে হবে। তো ব্যান্ড মিউজিককে যতই উপরে তুলে ধরবে অত কিন্তু ক্রিয়েটিভিটি বাড়বে, বক্তব্য রাখতে পারবে, সার্বজনীন গ্রাহ্য তখনই হবে। সত্যি তাই, ভীষণ সুন্দর করে আসলে আপনারা বলেছেন। এবং আমরা বিশ্বাস করি যে আইয়ুব বাচ্চু না থাকলেও আপনারা তাদের সাথে থেকে, তার কাছ থেকে যে জীবন দর্শনের ছোঁয়াটি পেয়েছেন, আসলে আপনাদের কাছেও আমরা অনেক কিছু প্রত্যাশা করি যে ব্যান্ড সঙ্গীত পাবে, এবং যা পাওয়ার আছে সেই পথে আপনারা আমাদের আলো দেখাবেন, আলোকবর্তিকা হাতে নিয়ে। ব্যান্ড সঙ্গীতের প্রসঙ্গ তো রয়েছে, তবে আধুনিক বাংলা গানের সামগ্রিক ক্ষেত্রেই আসলে আইয়ুব বাচ্চুর আসলে একটা অবদান ছিল, তিনি চেয়েছেন বাংলা গানের জন্য ভালো কিছু করতে। সেই জায়গাটা নিয়ে একটু শুনতে চাই নকিব খান। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, শুধু ব্যান্ড মিউজিক কেন, অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি যেটা বারবার বলছি যে বাংলাদেশের মিউজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা মিউজিক্যাল ডেভেলপমেন্টে অনেক কিছু করার ছিল, এবং আইয়ুব বাচ্চু তার ওয়ান অফ দ্য পায়োনিয়ার আমি বলবো, যে অনেক কিছু করার চেষ্টা করেছে। স্পেশালি তার কম্পোজিশনস বলেন, তার গিটার প্লেয়িং বলেন, অনেক কিছু এই প্রজন্মের যারা আছে তারা কিন্তু অনেক কিছু শেখার আছে ওর কাছ থেকে। এবং আমি বলবো যে সবচেয়ে বড় যেটা শেখার ব্যাপার আছে সেটা হচ্ছে যে তার ডেডিকেশন, তার কন্ট্রিবিউশন টু দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, যে তার ডেডিকেশন চিন্তার বাইরে। কারণ আমরা যখন প্রথম যখন আইয়ুব বাচ্চু সোলসে বাজানো শুরু করে, তখনকার বাচ্চু আর মানে 10 বছর পর বা 20 বছর পরের বাচ্চা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। এবং তার গিটার মনে হয় তার সাথে সেই ঘুমাতো গিটার নিয়ে, সে গান গাইতো গিটার নিয়ে, সে খেতো গিটার নিয়ে, এরকম একটা অবস্থা।
তো এইভাবে সে কিন্তু তার সমস্ত লাইফের ডেডিকেশনটা গিটারের প্রতি ছিল, মানে এত ভালোবাসা ছিল এবং এত সে প্র্যাকটিস এইভাবে করতো। এই সাধনাটা কিন্তু কম ব্যাপার না, এবং সেই জন্য আমি বারবার বলি যে আইয়ুব বাচ্চু সেই আইয়ুব বাচ্চু হতে হলে যে সাধনাটা দরকার সেটাও যেন এই প্রজন্মের শিল্পী যেন মাথায় রাখে, কারণ এটা কিন্তু একদিনের ব্যাপার না, শর্টকাট বলে কিছু নেই। এবং আমি স্টার হওয়া খুব সোজা, কিন্তু সত্যিকার অর্থে শিল্পী হওয়া অনেক কঠিন ব্যাপার, এবং শিল্পী হতে হলে অনেক ত্যাগ তিতিক্ষা প্রয়োজন আছে, এবং সেটার আইয়ুব বাচ্চু প্রমাণ করে গেছে। এবং আমি বলবো যে আমি বারবার এই কথাটা বলছি, মিউজিক্যাল ডেভেলপমেন্ট, আমি বাংলা গানের কথা বলছি। বাংলা গানের আমরা যদি আন্তর্জাতিকতার সাথে সম্পৃক্ত করতে চাই, অনেক অনেক ডেভেলপমেন্টের দরকার আছে, এবং সেটা প্রতিনিয়ত হচ্ছে এবং আরও হওয়া দরকার। সেই শুরুটা কিন্তু আমরা যারা শুরু থেকে বাংলাদেশের শুরুর ব্যান্ড মিউজিকের শুরুর দিকটার কথা যদি বলি, স্বাধীনতার পরপর থেকে আজম খান ফেরদৌস ভাই থেকে শুরু করে এবং এই পর্যন্ত লাকি আখান্দ, হ্যাপি আখান্দের কথা যদি বলি, সবার কন্ট্রিবিউশন আছে। কাজে সেখানে বাচ্চুর নামও কিন্তু আসবে, কারণ আমরা শুধু যে বাচ্চু যে শুধু গিটার বাজায় তাও না, হি ওয়াজ এ লিরিসিস্ট, হি ওয়াজ এ কম্পোজার, হি ওয়াজ এ সিঙ্গার, এবং একটা ব্যান্ড মিউজিকের একটা আলটিমেট একটা জায়গায় পৌঁছাতে হলে যা যা করা দরকার বাচ্চু কিন্তু সব কিন্তু তৈরি করার জন্য চেষ্টা করে গেছে এবং দেখিয়ে দিয়ে গেছে। কাজে আমাদের সেই পথটাকে অনুসরণ করতে হবে। এবং আমি বলবো যে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদের কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আইয়ুব বাচ্চু কীভাবে আইয়ুব বাচ্চু হয়ে উঠলো, তরুণ প্রজন্মের কথা যখন উঠলো সেই প্রসঙ্গে একটু বলতে চাই যে আইয়ুব বাচ্চু তো আসলে তরুণ প্রজন্মের উপস্থিতি ব্যান্ড সঙ্গীতে সেই বিষয়েও দারুণভাবে সরব ছিলেন, এবং নতুন কোনো ব্যান্ড তৈরি হলে তাদেরকে উৎসাহ দেওয়া, আগ্রহ দেওয়া, তাদের সাথে গান করা, সব কিছু ক্ষেত্রেই আসলে তার একটা কন্ট্রিবিউশন ছিল। সেই জায়গাটা নিয়ে একটু শুনতে চাই আমি, নাসিম বলে মনে হচ্ছে। সবসময় ছিল, ওই যাওয়ার আগের দিন পর্যন্ত ছিল তার। তো যেমন বাংলাদেশ বাম্বা ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন, ওখানে কিন্তু বাচ্চা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ ছিল। অ্যান্ড বাম্বার বাইরেও কিন্তু ওর স্টুডিওতে দেখা যেত তরুণ মিউজিশিয়ান, নট অনলি ব্যান্ড, সোলো গায়ক সব এসে পড়ে থাকতো। আর সে প্রচণ্ড ভালোবাসতো সবাইকে। আর সে সুর যখন করতো, ও সোলো গায়ক বা গায়িকার জন্য এক স্টাইল করতো, ব্যান্ডের জন্য আর এক রকম করতো, কিন্তু তার কিন্তু ভার্সেটাইলিটি ছিল, সে অনেক করে গেছে। ফিল্মের জন্য আবার গান করেছেন, আমাদের ফিল্মের জন্য করেছে, ফিল্মের জন্য করেছে। তবে তো ওর মুখে হয়ে যেটা বলেন যে তার যে প্যাশন, এটা আমি একটা উদাহরণ দিই। আমরা তখন আমি ব্যাক ইন 82-তে প্র্যাকটিস প্যাড তো পাওয়া খুব ডিফিকাল্ট হতো। অনেক সময় যে প্রপার প্র্যাকটিস প্যাড পাই, অনেক সময় পেতাম না। তো এক সময় আমার বাসার তৈরি করছিলাম, আবার ওই সেলারে একটা জায়গা ছিল, একটা হল রুম ছিল ছোটোখাটো। তো ওইটাকে ফর দ্য টাইমিং প্র্যাকটিস প্যাড করেছিলাম, যতক্ষণ কনস্ট্রাকশন হয় ওটা প্র্যাকটিস প্যাড ছিল। তো আমার পিছনের বাসায় আমি থাকতাম, সকালে আমি চলে যেতাম অফিসে চলে যেতাম। ও কিন্তু সকাল ভোরবেলায় ওর অফিস কিন্তু ওই প্র্যাকটিস প্যাড, সকালে চলে এসছে, ও সব অন করে ও গিটারিং শুরু করে দিয়েছে। তো শোনা যেত যে গিটার আছে। তা আমি যাওয়ার সময় কিছুক্ষণ ওর সাথে বসলাম, যে কী করছিস? বলে আমি একটু আজকে পুরো দিন প্র্যাকটিস কর, অসুবিধা নেই। ফিরে এসছি আমি সন্ধ্যার পরে, তখনও কিন্তু প্র্যাকটিস করছে। তখন আবার হয়তো বিকেল আমার দাওয়াত আছে, আমি ওখানে গেছি। রাতে ফিরে এসে 11:30টার সময়, তখনও থেকে প্র্যাকটিস করছে। মানে আসলে কি প্যাশন ছিল মিউজিকের প্রতি, এটা না দেখলে, না একসাথে থাকলে এটা বোঝা মুশকিল। তো ওই প্যাশন থেকে কিন্তু তার চিন্তাধারা, তার আশা আকাঙ্ক্ষা, ও অনেক সময় গিটার বাজানোর সম্বন্ধে কেউ যদি কিছু বলতো প্রচণ্ড রেগে যেত। কারণ হয় কি, ওই সময় মিউজিশিয়ানদের তার একটা স্বাভাবিক, সবাইকে পছন্দ করে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী আছে যারা একটু হেয় করে কথা বলে, একটু অন্যভাবে কথা বলে। যে কোনো একটা প্রোগ্রামে, একটা ঘরোয়া প্রোগ্রামে যে কোনো একজন ভদ্রলোক একটু অন্যভাবে কথা বলেছে, বাচ্চা যে আমি বাজাবোই না আজকে।
খুব কেন ইমোশনাল ছিল, খুব খুব ইমোশনাল emotional ছিল। না, what I'm trying to say, he respected music so much. রাইট। এবং আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করি তোমার সাথে, যে শুধু ইয়াং জেনারেশন না, যে সিনিয়রদের ভিতরে তার যে রেসপেক্ট, অসম্ভব রেসপেক্টফুল একটা ছেলে ছিল সে। আমি আমার ব্যক্তিগতভাবে আমার নিজের কিছু ঘটনা বলি, যে ও আমাকে যেহেতু বড় ভাইয়ের মতো জানতো, খুবই রেসপেক্ট করতো একদম শুরু থেকেই। এবং শেষ দিন, সেদিন আগের দিন পর্যন্ত, যে যখনই সে কোনো গান করে, নতুন কিছু করে, সাথে সাথে আমাকে ফোন দিয়ে, নকুব ভাই আমি একটা গান শুরু করেছি, একটা শোনাই। এই যে রেসপেক্টটা আমাকে শোনাতো, এবং মানে কি বলবো, বলার ভাষা নেই আমার। এইরকম কিন্তু পাওয়া খুব মুশকিল, কারণ আজকালকার যুগে আমি দেখি নেই এরকম রেসপেক্টফুল কোনো ছেলে, যে সিনিয়রদের শ্রদ্ধা করা এবং তাদেরকে সম্মান দেখানো, সেটা অনেক বড় ব্যাপার। কারণ সে তখন অন্য ব্যান্ডে, আমাদের ব্যান্ডে না, সে নতুন এলআরবি নতুন ব্যান্ড করেছে, সুপারস্টার সে, না বললেই পারতো আমাকে, বাট প্রত্যেকটা মুহূর্তে সে আমাকে স্মরণ করতো। ওর ক্যারেক্টার কিন্তু খুব স্ট্রংলি ছিল। এটা কিন্তু শুধু একমাত্র মিউজিশিয়ানদের জন্য না, অনেক ফ্রেন্ড আমার এসে বলে, দোস্ত এই বাচ্চু তো ভালো মানুষ। আমি কি হয়েছে বলে, আমি তো তার সাথে ছোটবেলায় মানে কি 20 বছর আগে তোর সাথে একসাথে ছিলাম, বাচ্চু সাথে দেখা হয়েছিল। সে আমাকে নিউ ইয়র্কে এক জায়গায় দেখা হয়েছে, সে এসে জড়া ধরল আমাকে, তার দরকার ছিল না আমাকে সে করা। হি ইজ সুপারস্টার, সবাই তার পিছু পিছু ঘুরছে, সে আমাকে দেখে সবাইকে ছেড়ে আমাকে জড়াচ্ছে, বলে আপনি অমুক না, আর নাসিমের ফ্রেন্ড না। তো এই জিনিসটা তার মধ্যে ছিল, প্রচন্ড রেসপেক্ট দিত। এবং তার সাথে যার পরিচয় হতো খুব স্বল্প সময়ের জন্য হলেও, তার নাম তিনি মনে রাখতেন সবসময় মনে। ইমোশনের জায়গাটা নিয়ে যেহেতু বলছিলেন, তার গানে আসলে দেখি আমরা বেদনার সুরটা অনেক বেশি থাকে। এটা আসলে এত বেশি কেন, কি মনে হয় আপনাদের? আমি একটু ওর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই। আসলে ওর জীবনটা কিন্তু অনেক অনেক বেশি কষ্টের, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। সেই জন্য আমি বলবো ওর এই জিনিস, ওর ফিলিংসটা, এই ভেতরের ফিলিংসটা কিন্তু ওর আছে, এবং সেটা কিন্তু গানের মধ্যে প্রকাশ পায়। এবং আমরা তো একেবারে ছোটোবেলা থেকে চিনি, এবং সেই কষ্টটা অনেকে কিন্তু সহ্য করতে পারতো না। ও যে কষ্ট করেছে মিউজিকের জন্য, আনবিলিভেবল। এবং ফ্যামিলি তো অনেক অনেক স্যাক্রিফাইস সে করেছে, যেটা আসলে অনেকে পারতো না। কাজে আমি মনে হয় সে কষ্টগুলো থেকে তার যে গানের মধ্যে কিন্তু, তার সুরের মধ্যে কিন্তু এগুলি অনেক ক্ষেত্রে প্রভাবিত হয়েছে, প্রতিফলিত হয়েছে। এখানে একটু এক্সপ্রেসিভ ভাবে বলার দরকার, তবে আমি নাম নিব না, কে আমি এটা বলবো না, কাদা ছিঁড়াছিঁড়ি হবে। সে কিন্তু ওর ফ্যামিলিগতভাবে কিন্তু বঞ্চিত ছিল। মাকে নিয়ে কিন্তু নানা বাসায় থাকতো, ছোট 2 ভাইদের সে কিন্তু লেখাপড়া করাতো। অ্যান্ড বিকজ ওর ব্রোকেন ফ্যামিলি ছিল, ওর আব্বার কিন্তু আর একটা ফ্যামিলি ছিল, ওদেরই বেশি ইয়ে করতো। এই ভিতরে প্রচণ্ড অভিমান ছিল, কিন্তু তবে শেষ বয়সে দেখি যে সে কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু তার আব্বার জন্যে করে গেছে। ওইটা কিন্তু ভিতরে রাখিনি, সে ভুলে গেছে সব কিছু। তো ইমোশনের ব্যাপারটা কিন্তু উৎসটা আমি বলবো, ওটা কিন্তু কষ্টের থেকে। অসাধারণ। আসলে গল্পের ঝুলি নিয়ে বসলে আমরা আসলে সময় কোন দিক থেকে অতিবাহিত হবে আমরা ঠাউর করে উঠতে পারবো না। ভীষণ ভালো লেগেছে আজকের এই বিশেষ দিনে আমাদের এই বিশেষ মানুষটিকে নিয়ে আমরা স্মৃতিচারণ করতে পারলাম, আপনাদের মুখ থেকে তাকে নিয়ে জানতে পারলাম। আর ঠিক এভাবে এই আয়োজনগুলোর মধ্য দিয়ে, তার গানগুলোর মধ্য দিয়ে একজন আয়ুব বাচ্চু আমাদের মাঝে বেঁচে থাকবেন। একটা অনুরোধ আছে আপনাদের দুজনের কাছেই, আজকের এই বিশেষ দিনে তার গাওয়া কোনো গান, তার কোনো সুর, দুজন একসাথে গিয়ে কি তাকে আমরা স্মরণ করতে পারি? তোমার গান ও শুরু করেছে, এই ধরনের কোনো গান করতে পারে ওকে? হ্যাঁ, শুনতে পারি। ওটা করলে তো। আর নকুব ভাই তো জানেন না গানটা নিশ্চয়ই। কোনটা? অগোছালো করো, আমি জাস্ট তোমার সাথে হারমোনি করি। ঠিক আছে, একসাথে। দর্শক, এই ছিল আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের ব্যান্ড সঙ্গীতের রাজপুত্র আয়ুব বাচ্চুকে। তিনি যেখানে আছেন, ভালো আছেন, আমাদের হৃদয়ে আছেন, আছেন আমাদের ভালোবাসায় ঘিরে। কখন তোমার চোখের নীলে পেয়েছি সুখের সময়, হৃদয় হারিয়ে জানিনি কখনো তুমি এই মনে তুলে ঝড় জীবন তারাঙাবে। অগোছালো
ছাড়ো আমাকে গুছিয়ে দেবে, গো ছাড়ো আমাকে গুছিয়ে